Hello and welcome everyone to my channel Excel in English. আজ আমরা ক্লাস 9 এর Beehive বইয়ের অন্তর্গত উইন্ড কবিতাটি পড়তে চলেছি। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের লেসন। এই কবিতার রচয়িতা সুব্রমণিয়া ভারতী, যার জন্ম 1882 এবং মৃত্যু 1921 এ। তিনি একজন সুপ্রসিদ্ধ মহান তামিল কবি, যিনি প্রাক স্বাধীন ভারতবর্ষে তার দেশাত্মবোধের জন্য বিখ্যাত ছিলেন। তামিল ভাষায় তিনি অসংখ্য গান ও কবিতা লিখেছিলেন। তাকে মহাকবি ভারতী বলেও আখ্যায়িত করা হয়। এই কবিতাটি তামিল থেকে ইংলিশে অনুবাদ করেছিলেন A.K. রামানুজন, যার জন্ম 1929 এবং মৃত্যু 1993 তে। উনি কন্নড় এবং ইংরেজি ভাষার একজন সুপ্রসিদ্ধ কবি, যিনি ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন পোয়েট্রি অর্থাৎ প্রাচীন এবং আধুনিক কবিতা দুই ধরনের কবিতা অনুবাদের জন্যই সুপরিচিত। এই কবিতাটি শুরু হচ্ছে একটি রিকোয়েস্ট, অনুরোধ দিয়ে। উইন্ড কাম সফটলি। উইন্ড বা বাতাসকে বক্তা সফটলি অর্থাৎ ধীরে ধীরে বইতে অনুরোধ করছে। Don't break the shutters of the windows. জানলার শাটারগুলিকে ভেঙে ফেলো না। শাটার মানে খড়খড়ি। জানলার বাইরে একটি কাঠের বা ধাতব আবরণকে শাটার বলে। যদি খুব জোরে হাওয়া দেয় আর শাটারগুলি যদি কমজোরি উইক হয়, তাহলে শাটারসগুলি ভেঙে যেতে পারে। Don't scatter the papers. কাগজপত্রগুলিকে ছড়িয়ে ছিটিয়ে দিও না। Don't throw down the books on the shelf. Shelf মানে তাকে যেখানে বইগুলি রাখা রয়েছে, সেই তাক থেকে বইগুলিকে নিচে ছুঁড়ে ফেলো না। একটি অবুঝ শিশুকে যেরকম ভাবে বলা হয় এটা করো না, ওটা ফেলো না, এখানে উইন্ডকেও কবি ঠিক একজন ব্যক্তির মতন উদ্দেশ্য করে কিছু অনুরোধ করছেন। দেখা যাক উইন্ড সেই অনুরোধগুলি রাখছে কিনা। উইন্ড যে কি করছে তা পরের লাইনেই আমরা দেখতে পাচ্ছি। There, look what you did. You threw them all down. ওই দেখো তুমি কি করলে, তুমি ওই সবগুলি নিচে ছুঁড়ে ফেলে দিলে। Them বলতে এখানে বোঝানো হচ্ছে the books on the shelf, তাকের উপর রাখা বইগুলি। You tore the pages of the books. তুমি বইগুলির পাতা ছিঁড়ে দিলে। You brought rain again. তুমি আবার বৃষ্টি নিয়ে এলে। এই again ওয়ার্ডটি দেখে আমরা বুঝতে পারছি এরকম ভাবে বাতাস আগেও বৃষ্টি এনেছে। এরকম ডিস্ট্রাকশন, ধ্বংসলীলা, বইপত্র এলোমেলো করে ছুঁড়ে দেওয়া, ছিঁড়ে দেওয়া সে আগেও করেছে। বাতাসই বৃষ্টির মেঘ ভাসিয়ে আনে। বৃষ্টি যদি অসময়ে হঠাৎ আসে বা প্রবলভাবে হয়, তখন কিন্তু তা আর আমাদের জন্য উপকারী বা স্বস্তিদায়ক হয় না, বরং বিপদের কারণ হয়ে উঠতে পারে। কিন্তু উইন্ড কোনো কাজটাই আমাদের সুবিধা বা প্রয়োজন মতন করছে না। নিজের খেয়ালে ও শক্তিতে সে বয়ে চলেছে এবং যা কিছু তাকে রেজিস্ট বা প্রতিরোধ করতে পারছে না তা ভেঙে পড়ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। বক্তা তাই বলছেন, You are very clever at poking fun at weaklings. You are, এটি অ্যাকচুয়ালি হচ্ছে you are, একে বলে কন্ট্রাকশন। You are এটাকে শর্টে লেখা হচ্ছে you are very clever at poking fun অর্থাৎ making fun of, মজা করা, উপহাস করা। At weaklings, someone who is physically and mentally weak, যে শারীরিক এবং মানসিকভাবে দুর্বল। অর্থাৎ বলা হচ্ছে যে বাতাস, তুমি কাউকে উপহাস করতে খুব চতুর এবং বুদ্ধিমান, এমন কেউ যে শারীরিক এবং মানসিকভাবে খুবই দুর্বল, সেরকম কাউকে নিয়ে উপহাস করতে মজা করে তুমি খুব মজা পাও। এই উইকলিংস কি কি বা কারা? Frail crumbling houses, crumbling doors, crumbling rafters, crumbling wood,
crumbling bodies, crumbling lives, crumbling hearts. frail অর্থাৎ দুর্বল, weak, fragile, ভঙ্গুর। crumbling means decaying, ক্ষয়প্রাপ্ত হওয়া, ক্ষয়ে যাচ্ছে এমন। frail crumbling houses মানে ভঙ্গুর ঝরঝরে বাড়ি। crumbling doors নড়বড়ে দরজা। crumbling rafters, rafters mean sloping beam supporting a roof, ঘরের চালের আড়া যা ছাদের ভিতরের অংশকে ধরে রাখতে সাহায্য করে তাকে rafters বলে। crumbling wood ভেঙে পড়া কাঠ। crumbling bodies ভেঙে যাওয়া শরীর। crumbling lives ভগ্নপ্রায় জীবন সকল। crumbling hearts ভগ্নপ্রায় হৃদয়গুলি। The wind god winnows and crushes them all. বাতাসের দেবতা তাদের সবাইকে বেছে আলাদা করেন এবং গুঁড়িয়ে দেন। winnows এই শব্দটির মানে হচ্ছে শস্য ঝাড়া বা চালা। প্রসেসটার ছবি এখানে দেখতে পাবে। চাল বা গম যে কোনো শস্যকে এরকম একটি কুলোর সাহায্যে ঝেড়ে বাতাস দিয়ে তুষ, খোসা প্রভৃতি অপ্রয়োজনীয় জিনিস সেই দরকারি শস্য দানার থেকে এরকম ভাবে আলাদা করে দেওয়াকেই বলা হয় উইনোয়িং। কবির কথায় বাতাস এখানে ধ্বংসের দেবতা, যিনি যা কিছু দুর্বল, ক্ষয়প্রাপ্ত, ভঙ্গুর সেই সব কিছু, তা বস্তু হোক বা মানুষ, তাদের শক্তিশালী বস্তু ও ব্যক্তিদের থেকে আলাদা করে ছুঁড়ে ফেলে গুঁড়িয়ে দিচ্ছেন। দুর্বল হৃদয় ও দুর্বল দেহের মানুষেরা এই প্রবল বাতাসের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা তো গেল লিটারাল মিনিং, আক্ষরিক অর্থ। এর মাধ্যমে আসলে কবি বলতে চাইছেন যে প্রবল হাওয়া আসলে আমাদের জীবনে আসা নানান বাধা বিপত্তি, সমস্যা, প্রতিকূলতার সিম্বল, প্রতীক। দুর্বল চিত্তের মানুষ এরকম সমস্যা, অসুবিধার মুখোমুখি হলে সহজেই ভেঙে পড়ে, শারীরিক মানসিক সব শক্তি হারিয়ে হতাশ হয়ে জীবন থেকেই হারিয়ে যায়। এই প্রবল পরাক্রমী শক্তিশালী উইন্ড গডের কিন্তু কারো প্রতি কোনো দয়া বা সহানুভূতি নেই। সে কারো কথাই গ্রাহ্য করে না। He won't do what you tell him. তুমি ওনাকে যা বলবে উনি তা করবেন না। So come, let's build strong homes. তাই এসো, let's means let us build strong homes. এসো আমরা শক্তপোক্ত ঘর গড়ে তুলি, যাতে উইন্ড আর সেগুলি সহজে ভেঙে না দিতে পারে। Let's joint the doors firmly. Firmly means strongly and tightly, শক্তভাবে মজবুত করে এসো আমরা দরজাগুলিকে আটকে দিই, যাতে বাতাস সেগুলি সহজে খুলে ঘরের ভিতর ঢুকতে না পারে এবং তার ধ্বংসলীলা ঘরের মধ্যে চালাতে না পারে। Practice to firm the body. এসো অভ্যাস করি শরীরকে শক্তিশালী করে গড়ে তোলার। Make the heart steadfast. আর হৃদয়কেও শক্তিশালী করে তুলি। Steadfast means strong, শক্তিশালী। অর্থাৎ যে কোনো রকম বাধা বিপত্তি, সমস্যার সম্মুখীন হওয়ার জন্য শক্তিশালী দেহের সাথে একটি steadfast, অটল, অবিচল, শক্তপোক্ত মনেরও ভীষণ দরকার। তাহলেই সমস্যা আর আমাদের ক্রাশ, গুঁড়িয়ে দিয়ে যেতে পারবে না। দেশপ্রেমের আঙ্গিকে লেখা এই কবিতাটিতে কবি তার দেশবাসীকে সাহসের সঙ্গে শক্তিশালী দেহে কঠোর মনোভাবের সাথে সব বাধাবিঘ্ন ও সমস্যার মোকাবিলা করতে বলছেন, কারণ দুর্বলদের এই পৃথিবীতে টিকে থাকাটা খুব কষ্টকর। Do this,
and the wind will be friends with us. এমনটা করো আর বাতাস আমাদের বন্ধু হয়ে উঠবে। আমরা যদি শক্তিতে ক্ষমতায় নিজেদের এই বাতাসের সমান করে তুলতে পারি তবে বাতাসের থেকে আমাদের আর কোনো ভয় থাকবে না, বরং বাতাস আমাদের বন্ধু হয়ে উঠবে। The wind blows out weak fires. blows out মানে নিভিয়ে দেওয়া, weak fires অর্থাৎ একটা ছোট শিখা, দুর্বল আগুনকে বাতাস সহজেই কিন্তু নিভিয়ে দেয়। He makes strong fires roar and flourish. কিন্তু যেগুলি শক্তিশালী আগুন তাকে বাতাস রোর অর্থাৎ গর্জনশীল করে তোলে and flourish আরো বিকশিত করে তোলে। His friendship is good. তার বন্ধুত্ব কিন্তু আমাদের জন্য ভালো, শুভ। আগেই বলেছি wind here is symbolic of the problems of life. এখানে বাতাস কিন্তু আমাদের জীবনে আসা সমস্যাগুলির প্রতীক। কবি বলছেন আমাদের জীবনে যে সমস্ত সমস্যা বাধা বিপত্তি আসছে তাকে ভয় পেয়ে পালিয়ে না গিয়ে, তার সামনে হেরে না গিয়ে তাকে স্বীকার করে নাও, তার মুখোমুখি হও, তার সঙ্গে বন্ধুত্ব করো। কেন না, এই সমস্যাগুলি কিন্তু আমাদের আভ্যন্তরীণ শক্তিকে আরো বাড়িয়ে তোলে। জীবনের সমস্যার সম্মুখীন হয়ে তার মোকাবিলা করতে গিয়ে আমরা আমাদের হিডেন পোটেনশিয়ালস, ভিতরের সম্ভাবনাকে, সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলি। জীবনের সমস্যা তাই বন্ধুর মতন এসে শিক্ষা দিয়ে যায়, নিজের শক্তিকে চিনতে সাহায্য করে, তাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। We praise him every day. তাই প্রতিদিন আমরা তার বন্দনা করি, তার স্তব করি। এই উইন্ড গড আমাদের শক্তিশালী হয়ে বাঁচতে শিখিয়েছেন, তাই আমরা প্রতিদিন তাকে প্রেজ করি, তার প্রশংসা করি, তার স্তব করি। A strong character is built through the adversities of life. জীবনের প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েই একটি সুদৃঢ় চরিত্র গঠিত হয়। তাই নিজেদের শক্তিশালী করে জীবনের সমস্যার মুখোমুখি হও, দেখবে সে তোমায় গুঁড়িয়ে দিয়ে যেতে পারবে না, বরং তোমায় আরো শক্তিশালী করে তুলবে ভবিষ্যতের জন্য। তাই আমাদের কাছে এই সমস্যা একজন উপকারী বন্ধুর মতন, যার প্রতিদিন প্রশংসা করা উচিত। এর সাথে আমাদের এই কবিতার টেক্সটের এক্সপ্লানেশন এবং অ্যানালিসিস এখানেই শেষ হচ্ছে। এরপরে আমরা এটা রাইম স্কিম ও লিটারারি ডিভাইসেস দেখে নেব। এতক্ষণ পোয়েমটি পড়ে আমরা দেখলাম এই কবিতার একটি লাইনের শেষ শব্দের সঙ্গে পরের লাইনের শেষ শব্দের ছন্দের কোনো মিল নেই। তাই এই কবিতায় কোনো পার্টিকুলার রাইম স্কিম অর্থাৎ ছন্দ বিন্যাস নেই। So the rhyme scheme is the poem is written in free verse. কোনো পার্টিকুলার রাইম স্কিম ছন্দ বিন্যাস আমরা এই কবিতায় দেখতে পাচ্ছি না, তাই বলা হচ্ছে it is written in free verse. Now the poetic devices. প্রথম যেটি পাচ্ছি সেটি হচ্ছে anaphora. It is the repetition of a word at the start of two or more consecutive lines. দুটি বা তার বেশি লাইনের প্রথমে একই শব্দের রিপিটেশন বা পুনরাবৃত্তিকে অ্যানাফোরা বলে। যেমন লাইন 2, 3 and 4 begin with don't. যেরকম আমরা দেখেছিলাম don't break the shutters of the windows, don't scatter the papers, don't throw down the books on the shelf. তিনটে লাইনের প্রথমেই don't ওয়ার্ডটি আমরা রিপিট হতে দেখেছিলাম। Next, line 6, 7 and 8 begin with you. You tore the pages of the books. You brought rain again. You are very clever at poking fun at weaklings. একই শব্দ you পরপর তিনটে লাইনে রিপিট হয়ে গেছে। Next is personification. Personification is a literary device that gives
human characteristics to non-human things or inanimate objects, যার মাধ্যমে জড়বস্তুর উপর মানুষের বৈশিষ্ট্য বা গুণাবলী আরোপ করা হয়। এখানে the poet has personified the wind by using the pronoun you for it. উইন্ডকে ইউ বলে, তুমি বলে সম্বোধন করে তার দ্বারা একজন ব্যক্তির মতন কাজ করা হচ্ছে এরকম বুঝিয়ে কবি দ্য লিটারারি ডিভাইস পার্সনিফিকেশনের ব্যবহার করেছেন। থার্ড ইজ রেপিটেশন। রিপিটেশন অফ আ ওয়ার্ড অর ফ্রেজ, একই শব্দ বা ফ্রেজের পুনরাবৃত্তি। এখানে লাইন নাম্বার 9-এ এই ক্রাম্বলিং ওয়ার্ডটি 7 টাইমস 7 বার রিপিট করা হয়েছে। Fourth is alliteration. It is the repetition of a consonant sound. এখানে কিন্তু কোনো ওয়ার্ড নয়, কনসোনেন্ট সাউন্ডের রেপিটেশন পুনরাবৃত্তি হচ্ছে, অর্থাৎ এ ই আই ও ইউ এই 5টি ভাওয়েল সাউন্ডকে বাদ দিয়ে বাকি কনসোনেন্ট সাউন্ড যখন কাছাকাছি শব্দের আরম্ভে ব্যবহার হয় তখন তাকে অ্যালিটারেশন বলে। যেরকম আমরা প্রথম দেখতে পাচ্ছি ডাব্লু শব্দটির রিপিটেশন হচ্ছে উইন্ড গড উইনোজ, ডাব্লু ডাব্লু, এবং সি শব্দটির রেপিটেশন আমরা দেখতেই পেলাম এই লাইনে বহুবার ক্রাম্বলিং ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে। নেক্সট अगेन ডাব্লুটা রিপিট হচ্ছে won't do what, লাস্ট अगेन ডাব্লু wind will be friends with। এইভাবে শব্দগুলির বারংবার রেপিটেশন হচ্ছে। লাস্ট ইজ symbolism. Here the poet has used the word wind as a symbol of the challenges, অর্থাৎ কবি এখানে কিন্তু উইন্ডকে বাতাসকে একটি সিম্বল বা প্রতীক হিসাবে প্রেজেন্ট করছেন আমাদের জীবনে চ্যালেঞ্জেস অ্যান্ড অ্যাডভার্সিটিস, প্রতিকূলতা বাধা বিঘ্নের প্রতীক হিসাবে দ্যাট উই ফেস ইন আওয়ার লাইভস, যাকে মোকাবিলা করার জন্য কবি আমাদের শক্তিশালী হয়ে ওঠার বার্তা দিয়েছেন। আমাদের লিটারারি ডিভাইসেস এবং রাইম স্কিমের দেখাও এরই সাথে শেষ হচ্ছে। জীবনের সমস্ত বাধা বিপত্তিকে এরকম ভাবেই মোকাবিলা করার মতো শক্তি তোমাদের মধ্যেও আসুক, এই শুভেচ্ছায় আজকের ভিডিও লেসন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, বাই।